আজকে অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ। মাঝখানে অনেক দিন কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, কারণ কোথাও ঘুরতেই যাইনি। বিশেষ কারণের জন্য কোথাও যেরকম ঘুরতে যেতে পারিনি, সেই জন্য ঘুরতে যাওয়ার একটা তীব্র ইচ্ছে তো অনেক দিন থেকেই ছিল। তো যাই হোক, এই প্ল্যানটাও সাকসেসফুল হতো না, আলটিমেট হলো। এর কারণ অবশ্যই আমার দুজন ভীষণ কাছের মানুষ, যাদেরকে তোমরা অলরেডি জানো। এই চ্যানেলের প্রথম যখন শুরু হয়েছিল, সেই শুরু হওয়ার পেছনে যাদের হাত রয়েছে তারা দুজন আজকে কিন্তু আমার সফর সঙ্গী। মোটামুটি তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত, তোমরা তাদেরকে কম বেশি সকলেই চেনো। আমি পরিচয় করিয়ে দিই অতসীর সাথে। হ্যালো। আর আজকে আমার দ্বিতীয় সঙ্গী। হ্যালো, আমি দেবমালা। আজকে অনেক দিন বাদে আমরা আবার সেই প্রথমের মতো 2021-22 সালের মতো ঘুরতে যাচ্ছি। অনেক জায়গায় আজকে আমরা যাব, পরে সে যদি তার ব্লগে অনেক কিছু দেখাবে। পেছনে দুজন টাটা দিচ্ছে। আমাদের সাথে এবার যাচ্ছে আজিজুল দা, একটু দেখা। আমাদের আমি প্রথমবার ট্রাভেল করছি দাদার সাথে। আজিজুল দা খুবই ভালো আমাদের। আমি এই দাদার সাথে অনেকবার অনেক জায়গায় গিয়েছি, তাই আজকে 3 বান্ধবী মিলে এই দাদার সাথেই যাচ্ছি। খুব ভালো। বিভিন্ন স্পট আমরা দেখবো, ফটো তুলবো, ভিডিও করব। আপনাদের জন্য এই ব্লগে সবকিছু থাকবে। থ্যাংক ইউ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ডুয়ার্সেই। কোচবিহারে আমার বাড়ি থেকে মোটামুটি কাছাকাছি লোকেশনসগুলোই আমরা ট্রাভেল করব। এখন আমরা মোটামুটি বাড়ি থেকে 8টার দিকে বেরিয়েছি। বেরিয়ে এখন ফালাকাটাতে আমরা ব্রেকফাস্ট করব। এরপর আমরা এখান থেকে যাব চাপড়ামারি জঙ্গলে। চাপড়ামারি থেকে এরপর কোথায় কোথায় যাওয়া যায় দেখা যাবে। এটা সম্পূর্ণ একটা ডে ট্রিপ। ডুয়ার্সেরই ছোটোখাটো জায়গাগুলো যেগুলো রয়েছে আমরা সেগুলোই ঘুরবো। অনেকদিন পর একসাথে গেলে যা হয় আর কি, ঠিক এতটাই এক্সাইটমেন্ট নিয়ে 40 মিনিট জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম ফালাকাটার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান আন্তরিকে। ব্রেকফাস্টের জন্য চলে এলো গরম গরম পুরি, ঘুগনি, আর সাথে অবশ্যই 1 কাপ গরম গরম চা। যারা যারা ফালাকাটায় আসবে আন্তরিকের চাটা অবশ্যই খাবে, খুব ভালো চা। শুধু চা না, পুরিটাও খেতে পারবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে শুরু হলো আবার জার্নি। লাগছে তোর? দুর্দান্ত। যেখানেই যাই পার্টনার ম্যাটার করে। আর আমি আজকে যাদের সাথে যাচ্ছি তারা অবশ্যই আমার খুবই কাছের বন্ধু। সেই জন্য আমার আজকের দিনটা কোথায় যাচ্ছি ম্যাটার করে না, কিন্তু যাচ্ছি সাথে সেটাই ম্যাটার করে। ফালাকাটা থেকে জার্নি শুরু করে বীরপাড়া ক্রস করে আমরা সোজা এগিয়ে যেতে থাকলাম চাপড়ামারি জঙ্গলের জন্য। এই রাস্তাটা বরাবরই আমার ভীষণ প্রিয় রাস্তা। মালবাজার বাইপাস থেকে সোজা এগিয়ে গেছে আমাদের গাড়ি। এখান থেকেই লাটাগুড়িও যাওয়া যায়। আরও 30-35 মিনিট জার্নি করে আমরা এসে দাঁড়ালাম ঠিক চাপড়ামারি জঙ্গলের দরজার সামনে। আমরা এখন নেমেছি চাপড়ামারি জঙ্গলে। জঙ্গলের ভেতরটা এত সুন্দর লাগছিল, এত ফাঁকা ফাঁকা রাস্তায়। এখানে দাঁড়িয়ে আমরা আমাদের স্বভাবসিদ্ধ কাজ, এই যেমন ফটো তোলা, ভিডিও করা, চারপাশে একটু ঘুরে বেড়ানো, এসব করছিলাম। ঠিক সেই সময়ই একজন ফরেস্ট গার্ড এলেন গাড়ি করে, আর আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বললেন, কারণ অলরেডি নাকি হাতি দেখা গেছে চারপাশে। ওখান থেকে বেরিয়ে আমরা আরও ঘন্টাখানেক জার্নি করে এসে পৌঁছলাম গৌরীবাস ভিউ পয়েন্টে। ন্যাশনাল হাইওয়ে 17 দিয়ে খুনিয়া মোড় পর্যন্ত এসে সেখান থেকে ঝালুঙের দিকের রাস্তা ধরে আমরা সোজা এগোলেই গৌরীবাস ভিউ পয়েন্টে পৌঁছে যাব। আমরা এখন আছি গৌরীবাস ভিউ পয়েন্টে।
দলগাঁও আর রঙ্গ এই দুটো জায়গায় যাব বলে আমরা বেরিয়েছিলাম, কিন্তু রাস্তাতে গৌরীবাস ভিউ পয়েন্ট পড়লো, তাই ভাবলাম এখন একবার নেমে তারপর আমরা ওই দিকটাতে যাই। আমার পেছনের দিকটাতে ব্যাকগ্রাউন্ডে যে পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়টা হচ্ছে ভুটান। ইভেন এখান থেকে ভুটানের লোকজনকেও দেখা যাচ্ছে, বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, বাড়ির যে স্ট্রাকচার সেটা দেখলেও বোঝা যাচ্ছে। আর এই ভুটানকে ভারতের থেকে আলাদা করেছে এখানে, ঠিক নিচ দিয়ে বয়ে গেছে যে নদী, এই নদীটি হচ্ছে জলঢাকা নদী। তো জলঢাকা নদী ভুটানকে ভারতের থেকে আলাদা করেছে। এখানে আলাদা করে কিন্তু কোনো বর্ডার কিছু নেই। এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দলগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। একটু একটু পাহাড় আর একটু একটু ঠান্ডা হাওয়া, বেশ লাগছিল কিন্তু। দলগাঁও ভিউ পয়েন্ট ঢুকতে আর মোটামুটি 500 মিটার মতো আছে, কিন্তু তার আগেই রাস্তাটা এত সুন্দর, এত কালারফুল। এখান থেকে গাড়ি পিছু 100 টাকা করে দিয়ে একটা টিকিট কেটে নিতে হয় মেইন ভিউ পয়েন্টে যেতে। এখানে ঢোকার সময় আমরা যে সিঙ্কোনা রিসর্ট দেখছিলাম, গভর্নমেন্টের থেকে এটা মেনটেন করা হয়, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেই রিসর্ট সত্যিই যাদের একদম নিরিবিলি পছন্দ তারা এখানে আসতে পারো। চারপাশে সিঙ্কোনা গাছ আছে, পাশেই একটা ওয়াচ টাওয়ার আছে, আমি একটু পর দেখাবো। আর এখানটায় জায়গাটা তো খুবই ভালো। এখানটায় যদি তোমরা থাকতে চাও, অবভিয়াসলি যারা দূর থেকে আসবে তাদের থাকাটাই ভালো, আমরা এখান থেকে ফিরেই যাব। তো এখানে থাকতে গেলে বুকিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসিয়াল সাইট থেকে হয়। তো তোমরা চাইলে এরকমভাবে এখানটায় বুকিং করেও থাকতে পারো। চার্জেসটা আমি ঠিক এই মুহূর্তে জানি না, তো আমি তোমাদের দেখে বলবো। চারপাশে সিঙ্কোনা প্ল্যান্টেশন হয়েছে, প্রচুর সিঙ্কোনা গাছ আছে, আর কফি প্ল্যান্টেশনও হয়েছে। কফি গাছগুলো সদ্য লাগিয়েছে, একদম নতুন দেখলাম, মানে সদ্য চারা গাছ। তো আশা করছি এখানে ধীরে সুস্থে কফি, সিঙ্কোনা এই সমস্ত কিছুর প্ল্যান্টেশন খুব ভালোভাবে হবে। নো ডাউট জায়গাটা ভীষণই শান্ত। তো তোমরা এখানে থেকে রঙ্গও ঘুরতে পারো। রঙ্গর রাস্তা খুব খারাপ, আমাদের আবার আজকেই ফেরার আছে এবং এরপর আমরা এখান থেকে ঝালংয়ে যাব। সেই জন্য আমরা আর রঙ্গটা কভার করব না আজকে। রঙ্গতে এলে ডেফিনেটলি থাকতে হয়, কারণ রঙ্গ ইটসেলফ একটা ভীষণ সুন্দর জায়গা। একটু আগেই রোদ ছিল, এখানে আস্তে আস্তে ওয়েদার আবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। আর চারপাশে তো ফরেস্ট, আমি তোমাদেরকে দেখাচ্ছি রিসর্টের চারপাশটা পুরো জঙ্গলের মধ্যে। সত্যি যাদের ভালো লাগে তারা অবভিয়াসলি এখানে থাকতে পারো। আর এই ঠিক রিসর্টটা কোথায় আছে দেখো, চারপাশে সিঙ্কোনা গাছ। আর রিসর্টটা ঠিক কোথায় সেটা একবার দেখে নাও। এখানে রাতে যাদের অ্যাডভেঞ্চার ভালো লাগে থাকতে যে কি অসাধারণ লাগবে। এই তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না, একদম যে ছোট ছোট গাছগুলো এগুলোই সিঙ্কোনা গাছ। রিসর্ট থেকে সামনের দিকে একটু এগিয়েই হেঁটে দেখলাম একটা লক করা বিল্ডিং। খুব সম্ভবত এটা রেস্টুরেন্ট ছিল, এই মুহূর্তে বন্ধ। ভেতরে হেঁটে একটা ওয়েল মেনটেন্ড পার্ক চোখে পড়বে, আর এটিকে ক্রস করে এগুলোই প্রকৃতি ধরা দেবে এক স্নিগ্ধ রূপে। একটু আগে যে গভর্নমেন্ট রিসর্টটা দেখালাম সেই রিসর্টেরই প্রপার্টি এটা। তোমাদের রুম থেকে হেঁটে জাস্ট 30 সেকেন্ড লাগবে। এখানে এসে এই যে ভিউ পয়েন্ট আছে, এখানে বসার জায়গা আছে, এখানটাতেই বসে থাকো, আর কিছুই লাগবে না। এত রোদ কিন্তু তারপরেও একটা হাওয়া দিচ্ছে সুন্দর ঠান্ডা, তো সেই ঠান্ডা হাওয়াতে বসে তোমরা চিল করতেই পারো।
বলতেই হবে এই ছোট্ট পাইন ফরেস্টটি এখানকার সৌন্দর্যে এক অন্য মাত্রা যোগ করেছে। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন আমরা যাচ্ছি ঝালংয়ে। ঝালংয়ের একটা হোমস্টে আছে, আরজি হোমস্টে। আমরা শুনেছি ওই হোমস্টেটির খাবার দাবার নাকি খুবই ভালো। সোর্স কিন্তু দেবমালা। তো সেখান থেকে আমরা একটু দেখি খাবার দাবার যদি কিছু পাওয়া যায়। এখন মোটামুটি 3টে মতো বাজে। দলগাঁও ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা যে রাস্তা দিয়ে ঝালং যাচ্ছি, গৈরিবাসের পাশের রাস্তাটা দিয়েই, তো সেই রাস্তার থেকে মানে জাস্ট দলগাঁও ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে 2-3 মিনিট গাড়িতে লাগবে। তারপর ওপরের দিকে যদি আমরা 5 কিলোমিটার মতো ট্রাভেল করতাম তাহলে আমরা রঙ্গোতে পৌঁছতাম। কিন্তু আমরা রঙ্গোতে যাচ্ছি না, এই মুহূর্তে আমরা যাচ্ছি ঝালংয়ে। গৈরিবাসের সাইডের রাস্তাটা দিয়েই ঝালংয়ে যেতে হয়। ওখানকার আরজি হোমস্টেতে যাব। সেখানটায় নাইট স্টেও করা যায়। আমরা তো নাইট স্টে করবো না, ওখানে দেখছি যদি লাঞ্চ কিছু পাওয়া যায় তো লাঞ্চ করে আবার এরপর আমরা এখান থেকে আবার ব্যাক করব। গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে 10 কিলোমিটার সোজা এগিয়ে আমরা পৌঁছে গেছি ঝালং গ্রামে। এই রাস্তা দিয়েই বিন্দুতেও যাওয়া যায়। উপরের রাস্তাটা দিয়ে গেলে চিসাং যাওয়া যাবে। চিসাংয়ে হোমস্টে আছে? আচ্ছা, তাহলে তো শুনেই নিলে, ওপরের রাস্তাটা দিয়ে আমরা যদি সোজা এগোতাম তাহলে আমরা পৌঁছতাম চিসাং, টোডে এই সমস্ত অফবিট ডুয়ার্সের ডেস্টিনেশনে, যেখান থেকে চীনের বর্ডার একদমই কাছে। যিনি দাঁড়িয়েছিলেন ওখানটাতে ঝালং গ্রামে ঢোকার মুখে, উনি আমাদের থেকে 10 টাকা করে এন্ট্রি ফি নিয়েছেন। আমরা এসে পৌঁছলাম আরজে হোমস্টেতে। গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে। মেন গেট দিয়ে ঢুকেই রিসেপশন, আর রিসেপশন থেকে সোজা একটু এগোলে ব্যালকনি, আর তার ঠিক সামনেই একটা পাহাড়ি নদী। রুমগুলো খুলে দেখা সম্ভব হয়নি, কিন্তু ব্যালকনির ঠিক সামনেটাতেই এরকমভাবে সাইডে থাকার রুমগুলো রয়েছে। এখন বাজে 3:30 মতো। তো আমরা আস্তে আস্তে ভাত শেষ হয়ে গেছে, মানে কোনো রাইস আইটেম নেই। রাইস বানিয়ে তারপর দিতে হবে। তো সেই জন্য আমরা জাস্ট মোমোর জন্য বলেছি। আর ওখান থেকে জাস্ট নিচে নেমেই নদী। না, সস না, মোমোটা খেতে ভালো। আমরা নিয়েছিলাম ভেজ মোমো, আর এই পরিবেশে বেশ মন্দ লাগছিল না ব্যাপারটা এনজয় করতে। মোমো কত করে? 80 টাকা প্লেট। এখানকার 2টো হোমস্টে আছে। এখন যেটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রিভার ভিলা হোমস্টে, আর পাশেরটাই আরজে হোমস্টে। তো এই মুহূর্তে গেট বন্ধ আছে। সকালের দিক করে ঘন্টা 2-এর জন্য খুলে দেয় স্নান ধান করার জন্য। প্রচুর ডিপ জল একটা জায়গায়, আর কারেন্টও প্রচুর। ঝালং গ্রামটি কালিম্পং জেলায় পড়ে। ঝালং থেকে এই রাস্তা ধরে যদি আমরা সোজা 10 কিলোমিটার এগিয়ে যাই তাহলে আমরা বিন্দু বলে একটি গ্রামে পৌঁছবো, যেখানে বিন্দু ভিউ পয়েন্ট রয়েছে এবং জলঢাকা নদীর ওপর হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গল বিখ্যাত। এখন আমরা ঝালং থেকে বেরিয়ে যাচ্ছি বাগরাকোট লুপ ব্রিজে। লুপ ব্রিজ এখনো পুরোপুরিভাবে চালু হয়নি, একটা পার্ট থেকে মানে একটা সাইড থেকেই আমাদেরকে দেখতে দেবে। যখন এই রাস্তাটা পুরোটা চালু হয়ে যাবে তখন আমরা সরাসরি কাফেরগাঁও থেকে লাভা পর্যন্ত যেতে পারবো।
অতসী আর সেজতি এখন সুখ নিদ্রায় মগ্ন। একটু আগে লাঞ্চ সেরেছে। লাঞ্চে যদি আমরা ভাত খাইনি, মানে ভাত অ্যাকচুয়ালি আমরা পাইনি, মোমো খেয়েছি। এই মোমো পেটে পড়া মাত্রই, গাড়িতে ওঠা মাত্রই এদের চোখ বন্ধ হয়ে গেছে। আজিজুল গাড়ি চালাচ্ছে আর আমি কি করব, ব্লগার দিদির কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু ব্লগ করতে শুরু করলাম। আমরা এখন বাগড়াকোটার দিকে এগিয়ে চলছি। একটা ছোট্ট করে পাওয়ার ন্যাপ নেবার পর যখন ঘুম ভাঙলো, দেখলাম খুনিয়া মোড়ে গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি সোজা এগোলে আমরা মূর্তি রিভার সাইডে পৌঁছতাম, কিন্তু এখন আমরা যাচ্ছি আমরা চালসা হয়ে, মালবাজার হয়ে বাগড়াকোট। আচ্ছা, বাগড়াকোট বাজারে আসার পর স্ট্রেট রাস্তা দিয়ে যদি আমরা বেরিয়ে যেতাম তাহলে আমরা সেবকে গিয়ে পৌঁছতাম। ওখান থেকে শিলিগুড়ি খুব বেশি একটা দূর নয়, মোটামুটি 15 কিলোমিটারের মতো ডিস্টেন্স হবে। আর আমরা ডান দিক দিয়ে বেরিয়ে এসেছি। ডান দিক দিয়ে বেরিয়ে বাগড়াকোট স্টেশন, বাগড়াকোট হাই স্কুলের পাশ দিয়ে আমরা সোজা যে রাস্তাটা চুনিয়াবাত্তির বলে একটি গ্রামের ভেতর দিয়ে যে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েই আমরা এখন এসে পৌঁছেছি বাগড়াকোট লুপ ব্রিজে। মূলত কালিম্পং জেলার 717A ন্যাশনাল হাইওয়ের একটি অংশ এই লুপ ব্রিজটি। একে স্নেক ব্রিজও বলা হয় কারণ এর সর্পিল আকারের জন্য। এই ফ্লাইওভারটি ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের একটা ভালো যোগাযোগ ব্যবস্থা, একটি শর্টকাট রুট হিসেবে ব্যবহৃত হতে পারে। শিলিগুড়ি থেকে 41 কিলোমিটার দূরে এই লুপ ব্রিজটি অবস্থিত। পাহাড়ি উপত্যকা এবং এর প্রাকৃতিক পরিবেশের জন্য স্বাভাবিকভাবেই এই ব্রিজটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্রিজটি এখনও সম্পূর্ণ হয়নি, অল্প কিছু জায়গার কাজ এখনও বাকি রয়েছে। ফ্লাইওভারটি দেখা কমপ্লিট করে আমরা আবার ফেরার পথে বাগড়াকোট মোড়ে এলাম। এই মোড় থেকে যদি আমরা ডান দিকে যাই 40 কিলোমিটার মতো গেলে সেবক হয়ে আমরা শিলিগুড়ি পৌঁছতে পারবো এবং সোজা 25 থেকে 30 কিলোমিটার রাস্তা ধরে এগোলে আমরা গাজলডোবাতে পৌঁছতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা আবার বাঁদিকে বেঁকে মালবাজারের রাস্তা ধরলাম। ঠিক যে পথে এসেছিলাম এবার আমরা সে পথ দিয়েই আবার ফিরে যাব। এখন বাজে 5:45। এখন আমরা বাড়ি ফিরছি। বাগড়াকোট লুপ ব্রিজ দেখলাম, কিন্তু ওখানটায় আমাদের নামতে দেয়নি, কারণ একটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল বেশ কিছু দিন আগে, তো যার জন্য এখন আর ওখানটাতে নামতে দেয় না। তো ওই ব্রিজ দেখার পর এবার আমরা বাড়িতে যাচ্ছি, আর পেছনে ওরা কন্টিনিউ বাজে বকে যাচ্ছে, কোনো কাজ নেই। সামনে দেখা যাচ্ছে অসম্পূর্ণ লুপ ব্রিজের কিছুটা অংশ। এইটুকু অংশ যুক্ত হলে লুপ ব্রিজ প্রায় কমপ্লিট হয়ে যাবে এবং লাভা থেকে কাফেরগাঁও পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। বাগড়াকোট থেকে বেরিয়ে গেছি, এবার আমরা বাড়ি ফিরবো। আর আমরা মোটামুটি আশা করছি 8টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব। 8টা এবারের মতো আমাদের ট্রিপ এখানেই কমপ্লিট। রাস্তায় দেখি যদি সময় সুযোগ হয়, যদি ইচ্ছে করে একটু চা ফা খেতে পারি, আর সেটা যদি ইচ্ছে নাও করে তাহলেও সকালবেলা বেরিয়েছি আমরা 8টার দিকে। তো এবার আমাদের ঘরে ফেরাটাই মেইন উদ্দেশ্য আর কি। আমরা মে মাসে ট্রাভেল করেছিলাম। ওয়েদার বেশ গরমই ছিল। দিন বড় হওয়ার জন্য ঘড়িতে 6:45 বাজলেও ঠিক বোঝা যাচ্ছিল না। কখনো রাস্তার পাশ দিয়ে চলে যাওয়া রেলগাড়ি বা কখনো রাস্তার প্রাকৃতিক দৃশ্য, এই দেখতে দেখতে কখন যে সন্ধে পেরিয়ে রাত নেমে গেল বুঝতে পারলাম না। সেই সাথে অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে গল্প আড্ডা সব তো ছিলই। এই করেই হঠাৎ করেই দেখলাম
পৌঁছে গেছি কোচবিহারে, নিজের বাড়ির একদম কাছে। 8:30 নাগাদ আমরা পৌঁছে গেছি নিজেদের বাড়িতে। আমাদের তো ভালোই লেগেছে এই সম্পূর্ণ ট্রিপ। গোটা দিনটি বেশ ভালোই মজা করে কেটেছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো। টাটা।